বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক এবং বাগান ব্যবসায়িকরা, আসসালামু আলাইকুম। আমি হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের হচ্ছে আমের গুটি নিয়ে। আসলে এখন যে পর্যায়টা আছে, আমের কিন্তু অলরেডি গুটি সেট হয়ে গেছে, অর্থাৎ আমের গুলা কিন্তু মুকুল থেকে কিন্তু গুটিগুলা সেট হতে শুরু করেছে অথবা হয়ে গেছে। তো এই অবস্থায় এসে আমাদের কি পরিচর্যা করতে হবে? আসুন, আসলে প্রত্যেক কৃষক ভাই কিংবা বাগান ব্যবসায়ী ভাইরা আপনারা কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। আসলে এই সময়তে এসে আমরা মুকুলে দেখি অনেক গুটি আছে, অথচ এমন একটা পর্যায়ে এসে পৌঁছায় যখন দেখা যায় যে গুটিগুলো সবই কেটে যায়। এই পরিস্থিতি থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য কি করণীয়, কিভাবে আমরা গুটিগুলোকে ধরে রাখতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আসলে প্রত্যেকটা কৃষকই দুশ্চিন্তার ভিতরে আছে। এখন কিন্তু মুকুলে এই পর্যায়ে এসে দেখছেন যে আমি যদি একটু দেখাই গাছগুলোতে, দেখেন একটু, এই যে গাছের মুকুল গুলাতে কিন্তু অলরেডি মসুরের দানা সমান সমান কিন্তু গুটি সেট হয়ে গেছে। আমরা প্রত্যেকটা মুকুলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে একটা থোকাতে একটা যে ছড়া থাকে, এই ছড়াতে তো তোর অসংখ্য মুকুল দরকার নাই। আমার দরকার হচ্ছে 1 থেকে 2টা গুটি থাকলেই এনাফ। সেক্ষেত্রে যে কয়টা গুটি আছে না কেন, এই গুটি করানকে আমাদের টিকায় রাখতে হবে। তো কিভাবে টিকায় রাখবো সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে মুকুল ঝরে মূলত হচ্ছে 4টা কারণে। সাধারণত মুকুল গাছে থেকে ছড়াই থেকে কেটে যায় 4টা কারণে হতে পারে। সেক্ষেত্রে যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ হলে, দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হলে, 3 নম্বরটা হচ্ছে যে গাছের গোড়াতে যদি পর্যাপ্ত রস না থাকে, আর 4 নম্বরটা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের যদি সুষম সার যেটা দরকার, গাছের পুষ্টি উপাদান যেটা দরকার, সেইটার যদি ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু গুটিগুলা কেটে যেতে পারে। তো আসুন তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। আসলে মুকুল অবস্থায়, অর্থাৎ এই মুকুল অবস্থায় কিংবা মুকুল থেকে গুটিটা সেট হওয়ার সময়তে, এই সময়তে যে রোগটা হানা দেয় সেটা হচ্ছে পাউডারি মিলিডিউড বা ডাউনি মিলিডিউড। আসলে অনেক বাগান ব্যবসায়িক আমরা যারা আছি তারা না জেনে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করে থাকি। আসলে আমাদেরকে জানতে হবে যে পাউডারি মিলিডিউড বা ডাউনি মিলিডিউড রোগের দমন করার জন্য যে কোন ধরনের কীটনাশকটা আমাদের ব্যবহার করা উচিত। তো সেক্ষেত্রে এই ডাউনি মিলিডিউড অথবা পাউডার মিলিডিউড এই রোগ দমন করার জন্য সাধারণত আমাদের যেটা লাগবে সেটা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা বিষ, ম্যানকোজেব গ্রুপের। সেক্ষেত্রে ম্যানকোজেব গ্রুপের আপনার কাছে যেটা মনে হয় যে কোনো কোম্পানির, এটা ভালো কোম্পানি দেখে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ম্যানকোজেব পাউডার দিতে হবে। সেই সঙ্গে কি করতে হবে, যেহেতু আমাদের গুটিটা সেট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর সঙ্গে আরো একটা বিষ অর্থাৎ ওষুধ, ছত্রাকনাশক ওষুধ আমাদেরকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাজিস্ট্রোবিন এবং ডাইফোকোনাজেল গ্রুপের যে কোনো কোম্পানির, একটা ভালো কোম্পানি। সেক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশে পপুলার কোম্পানিগুলোর ভিতর থেকে যদি বলি সেটা হচ্ছে যে সিনজেন্টার একটা আছে, অ্যামিস্টার টপ। আসলে এই ওষুধটা কিন্তু একটা সর্বগুণী ওষুধ। আপনি সবজি বলেন, ফলে বলেন, যেখানে দেবেন সেখানে সেট হয়। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিন্ত ভাবে, অর্থাৎ কোন রকমের দুশ্চিন্তা ছাড়াই আমরা অ্যামিস্টার টপ কিন্তু ফলে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অ্যামিস্টার টপটা আমরা কি করব, প্রতি লিটার পানিতে 1 মিলি করে, সঙ্গে হচ্ছে যে ম্যানকোজেব গ্রুপের যে বিষটা, ম্যানকোজেব গ্রুপের যে সিনজেন্টার একটা আছে, জাস পাউডার, কিংবা অন্য যে কোনো কোম্পানির একটা ম্যানকোজেব পাউডার হলেই এনাফ। সেক্ষেত্রে 2টা বিষের একটা কম্বাইন করে আমরা ছত্রাক দমনের জন্য স্প্রে করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পোকামাকড়ের একটা হানা দেয়। আসলে আপনি দেখেন বাগানগুলোতে ফলগুলো ভাঙার পরে থেকে, ফলগুলো হারভেস্ট করার পর থেকে আমরা কিন্তু সেরকম ভাবে কিন্তু গাছের পরিচর্যা করি না। গাছে বাগানগুলোতে কিন্তু বিভিন্ন ঝোড় ঝাপটায় বিভিন্ন রকমের আগাছায় ভরে থাকে, আর পরবর্তীতে আমরা সেরকম ভাবে স্প্রে করি না পোকামাকড় দমনের জন্য। সেক্ষেত্রে বাগানগুলোতে প্রচুর পরিমাণে হপারের আনাগোনা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এই পোকামাকড়ের ফলের জন্য মানে সব থেকে দুশ্চিন্তার যে কারণ হচ্ছে সেটা হচ্ছে হপার পোকা। কারণ সব থেকে বেশি আমে ক্ষতি করে সেটা হচ্ছে হপার পোকা। তো এই হপার পোকাটাকে আমাকে দমন করতে হবে।
আরটা যে পোকাটা আছে সেটা হচ্ছে যে আপনার যেটা বলেন সেটা হচ্ছে যে ফল ছিদ্রকারী পোকা, শোষক পোকা, এগুলো সাধারণত আমের জন্য খুব ক্ষতিকারক একটা পোকা। তো সেক্ষেত্রে আমের জন্য সর্বোত্তম পোকামাকড় পোকা এবং হপার দমন করার জন্য সর্বোত্তম একটা বিষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের বিষ। আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা বিষ, সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1 মিলি করে ইমিডাক্লোপিড গ্রুপের বিষ যে কোনো কোম্পানির প্রতি লিটার পানিতে 1 মিলি করে আপনি দেবেন, সঙ্গে ছত্রাকনাশক স্প্রে করবেন। এই তিনটা বিষ একত্র করে যদি আপনি গাছে স্প্রে করেন, সেক্ষেত্রে আপনার গাছ থাকবে সুরক্ষিত এবং ফলগুলাও থাকবে অনেক সুন্দর এবং সুরক্ষিত অবস্থায় থাকবে। তো বিষ স্প্রে করার আবার একটা নিয়ম আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গাছে যখন আমরা বিষ স্প্রে করব, ওষুধগুলো স্প্রে করব, সেক্ষেত্রে আমরা কি করব, যাতে গাছের পাতাগুলা এবং মুকুলগুলা সুন্দর করে ভিজে যায়, সুন্দর করে ভিজায় দেব পাতাগুলা, বিশেষ করে অবশ্যই পাতাগুলা। এবং গাছের যে ডালপালাগুলো আছে, আসলে হপার পোকাটা বেশিরভাগ থাকে হচ্ছে গাছের ডালপালাতে। তো এই গাছের ডালপালাগুলোকেও কি করব, আমরা সুন্দর করে ভিজাই দেব, যাতে গাছের ডালপালা ভিতর থেকে, গাছের নিচে থেকে আমরা ডালপালাগুলোকে ভিজাই দেব। সেক্ষেত্রে আমার হপারগুলা অতি দ্রুত দমন করা সম্ভব হবে। এবং বিষটা সবসময় আমরা যেহেতু এখন মসুরের দানার সমান সমান যেহেতু আমগুলা, সেক্ষেত্রে আমাদের উচিত হবে বীজগুলো অবশ্যই আমরা বিকেল বেলাতে, পড়ন্ত বিকালে স্প্রে করার জন্য। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যাতে পড়ন্ত বিকেলে স্প্রে করা সম্ভব হয়। এবার 3 নম্বর যেটা আছে, সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেচের ব্যবস্থাপনা। আসলে আপনি যদি মাটিদের দিকে একটু যদি দেখেন, এই যে দেখেন, এই যে বাগানটাতে দেখেন মাটি কিন্তু কুপায় রেখে দিচ্ছে, অথচ কিন্তু কোনো সেচ দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। সেচ দেওয়ার যে দিতে হবে, গাছটাকে সেচ দিতে হবে, সে ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে কি গাছের গুটি ধরে রাখা সম্ভব? গাছের তো একটা রসের প্রয়োজন, একটা জলের প্রয়োজন কিংবা পানির প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সেইভাবে কিন্তু আমরা সেই পানিটুকু দিচ্ছি না। যেহেতু এই মাটি যদি এরকম রুক্ষ শুকনো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফল ধরার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই যেসব বাগানগুলোতে এখনো সেচ দেননি, অবশ্যই আপনার বাগানে সেচ দেন। এবং সেচ দেওয়ার ক্ষেত্রেও আপনার নিয়মগুলো অবলম্বন করতে হবে। সেচ চারিকোলে যাতে সব জায়গায় পানিটা যায়, এমনকি বাগানটা পুরোটাই ভিজাই দিতে হবে। যে আমরা শুধু গাছের গোড়াটুকুই ভিজাই দিলাম, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনি। যেহেতু সেচ দেবেন, পুরো বাগানটা, জমিটাকেই ভিজাই দেবেন। এমনকি সেচ দেওয়ার পরে অনেক চাষি কি করে, সেচ দেওয়ার পরে আর দেখা যাচ্ছে কোনো সেচ দেওয়ার কোনো দেখা সাক্ষীতে নাই। আসলে সেচ দিতে হলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে মাটিটা শুকানোর আগে, অর্থাৎ মাটিতে কিছু অংশ রস থাকা অবস্থায় আবার সেচ দিতে হবে। নয়তোবা যদি আপনি সেচ দিলেন প্রথমে, পরে আর 20 দিন 25 দিন 1 মাসের কোনো খোঁজ খবর নাই, তাহলে কিন্তু ফল কাটার, বড় হয়ে গেলেও কিন্তু ফল কাটার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে সেচ যখন দেবেন অবশ্যই মাথা রাখবেন 7 দিন কিংবা 10 দিনের জমি ভেদে 7 থেকে 10 দিনের ভিতরে ফের আরেকটা সেচ দিয়ে দেবেন, যতদিন পর্যন্ত আমের গুটিতে আঠিটা না আসে, যেটা বাংলায় বলে যে আঠি। এমনকি অপর বৃষ্টি যতদিন না হয় ততদিন পর্যন্ত এইভাবে আপনারা চেষ্টা চালাই যাবেন। তাহলে হবে কি, আপনাদের গুটিগুলা কাটার কোনো আর সম্ভাবনা থাকবে না। ইনশাল্লাহ আপনারা একটা ভালো ফলন পাবেন। এবার 4 নম্বর যে বিষয়টা আছে, সেটা হচ্ছে গাছের পুষ্টিগুণ নিয়ে। পুষ্টিগুণ মানে সারে গাছকে সুষমভাবে আমরা পুষ্টিটা দিতে পারছি কিনা। তো এই পুষ্টি উপাদান নিয়ে আমরা দ্বিতীয় একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। সেই ভিডিওতে আপনাদের গাছের এই যে সার ব্যবস্থাপনা এবং কি পুষ্টির যে ঘাটতি, সে সকল বিষয় নিয়ে তুলে ধরবো ইনশাল্লাহ। যে সকল ভাইরা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন। এমনকি অন্যান্য কৃষক ভাইয়ের যদি উপকারে আসে, অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।